নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হচ্ছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নিয়ে আপনাদের কাজ নেই। যদি আমাদের এই ইন্ট্রো জায়গাটা বোরিং লাগে তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু স্কিপ করতে পারেন আসল গল্প শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের বাক্সে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। বিপিন কি এমন বিপদে পড়ে তারানাথের কাছে এসেছিল? সকলের চোখের আড়ালে তার ছেলের সাথে কে খেলে বেড়াতো? তারানাথ তান্ত্রিক কি পারবেন এই সকল সমস্যার সমাধান করতে, নাকি সেই অশুভ শক্তি কেড়ে নিয়ে যাবে বিপিনের ছেলের প্রাণ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বিপদ তারণ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও রূপঙ্কর। তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রাজ, পার্থ, সুকন্যা, অভিষেক ও কুণাল। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বিপদ তারণ। ভয়ে ভয়ে তারানাথ এসে দাঁড়ালো পশ্চিমের সেই ঘরটার সামনে। বাড়িটা এমনই সুন্দর। নতুন ঘরগুলো বেশ পরিপাটি সুন্দর করে সাজানো, তবু একটা অজানা ভয় গ্রাস করছে তাকে। এরকম ভয় যেন সে এর মধ্যে পায়নি। এর আগে কোনো স্থানে পা রাখলে সেই জায়গার স্থান মাহাত্ম্য বলে দিতে পারত তারানাথ। এখন যেন সেই স্থান মাহাত্ম্য বুঝতে অনেকটাই অসুবিধা হচ্ছে তার। এর কোনো কারণ বা ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। হতভম্বের মতো যেন থমকে দাঁড়িয়ে পড়ছে কিছুক্ষণ বাদে বাদে। মনে হচ্ছে কেউ যেন তাকে অনেকক্ষণ ধরে অনুসরণ করে চলেছে, কিন্তু সাথে সাথেই পিছন ঘুরতেই মনে হচ্ছে কেউ একটা স্যাত করে সরে গেল। কে ছিল ওখানে? কেনই বা এরকম অনুসরণ করে চলেছে? এরকম ভয় তারানাথ হয়তো জীবনে খুব একটা পায়নি, কিন্তু কোনটা শুভ শক্তি কোনটা অশুভ শক্তি তার জ্ঞান থাকা সত্ত্বেও তারানাথের মনটা এলোমেলো হয়ে আসছে। সে যখনই হাঁটছিল তার পেছন পেছন যে কে অনুসরণ করে চলেছে তা বুঝতে খুব একটা অসুবিধা হয়, কারণ তার পায়ের শব্দ আর একটা হালকা মিঠি মিঠি হাসির শব্দ ভেসে আসছিল তারানাথের কানে। সে যতই ব্যাপারটাকে মন থেকে সরিয়ে ফেলতে চাইছিল বা তাকে দেখতে চাইছিল, সে তাকে ধরা দিতে চাইছিল না। কিন্তু যখনই সে আবার নিজের মতো হাঁটতে শুরু করছে, তখনই ধীর পায়ে পা চেপে চেপে হেঁটে চলেছে কেউ। আর আবার সেই মিটমিটে চাপা হাসির শব্দ। সেই চাপা হাসির শব্দের সাথে এবার ভেসে আসতে শুরু করলো ফিসফিসে গলায় বলা কিছু কথা। আমায় খুঁজছিস? আমায় খুঁজছিস? আমায় নিয়ে যাবি? আমায় নিয়ে চল না রে, চল না, নিয়ে চল না। তারানাথ কেমন যেন থমকে দাঁড়ায়, তারপর একটা গম্ভীর গলায় বলে ওঠে, কে তুই? কি চাস? এখানে কি করছিস? আমি তারানাথ, তারানাথ তান্ত্রিক। ক্ষমতা থাকলে সামনে আয়, আয় বলছি। এতক্ষণ ধরে তারানাথের পিছু করা সেই ছায়ামূর্তি এবার যেন আকাশ কাঁপানো হাসিতে গর্জন করে হেসে ওঠে। ঘরের আসবাবপত্র এদিক থেকে ওদিক যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে সে। অদৃশ্য সেই ছায়ামূর্তি যে এসব করছে তা অনুভব করা যায়। সেই ছায়ামূর্তির এসব কাণ্ড কারখানায় বাকরুদ্ধ হয়ে পড়েছে তারানাথ। কেমন যেন কেঁপে উঠছে বিছানার খাট, বিছানার চাদর যেন আস্তে আস্তে গুটিয়ে পড়ছে বিছানার মধ্যেই। দরজা জানলার পাল্লাগুলো যেন দমকা হাওয়ায় খুলতে আর বন্ধ হতে লাগলো। দমকা হাওয়ার সেই রুদ্ধ পরিবেশের মধ্যে একটা কালো ছায়ামূর্তি
মুহূর্তের মধ্যে দেওয়ালের এক পাশে গিয়ে দাঁড়ালো। তার ঘন ঘন নিঃশ্বাসের গতিবিধি তারানাথ এতক্ষণ অনুসরণ করতে পারছিল। এবার যেন দেওয়ালের পাশ থেকে একটা কিছু ঠোকার শব্দ পেল। অবিরত যেন কেউ কিছু একটা ঠুকে চলেছে দেওয়ালে। সাথে সাথে একটা চাপা গোঙানির শব্দও ভেসে আসতে লাগলো। গোঙানির শব্দটা তীব্রভাবে আসতে শুরু করলো। কেউ একজন বলে চলেছে, আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি মেরো না, আমি মেরো না, আমি বাঁচতে চাই, মেরো না আমায়। দেওয়ালটার একদম সামনে গিয়ে দাঁড়াতেই সেই গোঙানির শব্দটা কমে গেল। কই কোথাও কিছু নেই তো। এটা নিশ্চিত করে দেখেই পেছনে ফিরতে একটা ঘন নিঃশ্বাসের শব্দ পেতে লাগলো। মুহূর্তের মধ্যেই দেওয়ালের দিকে ঘুরে দাঁড়াতেই সেই নিঃশ্বাসের শব্দ বন্ধ হলো। কিন্তু দেওয়ালের কাছে থেকে এতক্ষণ যে শব্দ আসছিল সেই শব্দের কারণ সে এবার দেখতে পেল স্পষ্ট। আর সেটা দেখতে পেয়েই চোখ বিস্ফারিত হয়ে আসলো তারানাথের। দেওয়ালের গায়ে লেগে আছে রক্তের দাগ। সেই রক্ত দেওয়াল বেয়ে মেঝেতে ঠেকেছে। এতক্ষণ ধরে তার মানে কেউ দেওয়ালে মাথা ঠুকে চলেছিল। এতক্ষণ ধরে শুনতে পাওয়া মরণ আর্তনাদ আর গোঙানির শব্দ এখন যেন তীব্র বিদ্রুপের হাসিতে পরিণত হয়েছে। কেউ যেন পেছন থেকে অনবরত হেসে চলেছে। সেই হাসির শব্দ যেন কানের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। কে তুই? কি চাস এখানে? কি চাস বল? কোনো ক্ষতি করে চলেছিলি? বল। মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, সবাইকে, সবাইকে তিলে তিলে মরবি, সবাই তিলে তিলে মরবি। কথাটা বলতেই একটা ফুলদানি ছিটকে এসে পড়ল তারানাথের পায়ের কাছে। ফুলদানির কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। তারানাথ কিছু একটা বলতে যাবে তখনই যেন আরও কয়েকটা সূক্ষ্ম আসবাবপত্র তারানাথের শরীরের দিকে ছুঁড়ে দিতে লাগলো। কিন্তু কোনো কিছুই তারানাথের শরীরে আঘাত করতে পারল না। সে ছায়ামূর্তি ক্ষুব্ধ স্বরে গর্জন করতে লাগলো, বলতে লাগলো, কে তুই? কে তুই? হ্যাঁ, কেন এসেছিস সেখানে? কেন? চলে যা বলছি, চলে যা, চলে যা, তোর বিপদ বাড়বে, বড় বিপদ। তারানাথ হা হা করে হেসে উঠল, বলল, আমার বিপদ ঘটায় এমন সাধ্ধিকার? আমি স্বয়ং মধু সুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত। আমার ক্ষতি করবি তুই? তা করে দেখা দেখি। কথাটা বলার সাথে সাথেই একটা মরণ আর্তনাদ হাওয়ার মধ্যে মিশে যেতে লাগলো। কেউ যেন একভাবে কেঁদে কেঁদে বলে চলেছে, কি দোষ, কি দোষ করেছি আমি, কি দোষ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, কেউ বাঁচাও। তারানাথ বুঝতে পারছিল এতক্ষণ ক্ষুব্ধস্বরে চিৎকার ও গর্জন করে চলা ছায়ামূর্তি আর সেই মরণ আর্তনাদ করে চলা কাতর স্বর হয়তো কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের নয়, কিন্তু এরকম দৈত্যস্বরে যে কারো বুক কেঁপে উঠবে সেটাই স্বাভাবিক। তারানাথের শরীরও ভয়ে কাঁপতে লাগলো। সে মাটিতে ধপ করে বসে পড়ল। তার বুকটা কেমন যেন ধক করে উঠল। সে দেহবন্ধন করেই এখানে এসেছিল। তার কোনো ক্ষতি তাই হবে না, সে কথা সে জানে। গোটা ঘরটায় একটা পচা গলা মৃতদেহের গন্ধে ভরতে শুরু করলো। সে গন্ধ নাকে আসতেই যে কারো জ্ঞান হারাবার জোগাড় হবে, তার আর বলার অপেক্ষা রাখে না। সেই গন্ধ নাকে আসতেই চোখ বন্ধ করে তারানাথ কিছু একটা বলে চলেছিল বিড়বিড় করে। চোখটা খুলতেই চারপাশটা ধোঁয়াতে ভরে উঠেছিল। সেই ধোঁয়া আর দম বন্ধ করা গন্ধ, পচা গলা মৃতদেহের গন্ধে তারানাথ কাশতে শুরু করলো। তারানাথের চারপাশে একটা মিটি মিটি হাসির শব্দ আবার পাওয়া গেল। তারানাথ ক্রুদ্ধস্বরে রেগে গিয়ে এবার বলল, কি চাস তুই? কি করতে চাইছিস তুই? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, চলে যা বলছি। কারো ক্ষতি তুই করতে পারবি না।
আমি তোকে কারোর ক্ষতি করতে দেব না। কথাটা বলেই হাতের মুঠো সামনে করে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে এক মুঠো ছাই ছুড়ে দিল সেই ছায়ামূর্তির অবস্থান লক্ষ্য করে। একটা প্রবল দমকা হাওয়ায় পশ্চিমের জানলা থেকে সেই ছায়ামূর্তির অবয়ব মিলিয়ে গিয়ে এক ঝাঁক কাক উড়ে যেতে লাগলো। কিন্তু এত কাক এলো কোথা থেকে? ধোঁয়াগুলো যেন উবে গেল কোথাও। সবটা স্বাভাবিক হয়ে এলো কিছু সময়ের মধ্যেই। দেখে মনে হলো এতক্ষণ ধরে তারানাথ যেন কোনো দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু ঘরটার এমন এলোমেলো অবস্থা দেখে খেই ফিরল তারানাথের। মনে মনে মধুসুন্দরী দেবীকে ধন্যবাদ জানালো সে। পশ্চিমের জানলার কাছে একটা মৃত কাককে পড়ে থাকতে দেখল। সে কাকটির দুটো চোখই কেউ উপড়ে ফেলেছে। কাকটিকে দেখে তারানাথ আন্দাজ করল এ এক প্রাচীন অশুভ শক্তি, যে মানুষকে ছলনায় ফেলে যা খুশি তাই করতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এমন দৈত্য স্বর যে শুনতে পাওয়া গেল, তা কি সত্যিই এই অশুভ প্রেতের ছলনার কারণে? দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেখলাম কিশোরী এসে উপস্থিত হয়েছে আমাদের বাড়িতে। সকাল থেকে আকাশটা ভালো থাকলেও এখন কেমন যেন আকাশে মেঘ ধরেছে। কিশোরীকে আজ সময়ের 1 ঘন্টা আগে উপস্থিত হতে দেখে আমি বললাম, কি গো ভাইয়া, আজ এত তাড়াতাড়ি এলে? এত তাড়া কেন? কোনো দরকার বুঝি? তারানাথের বাড়ি যেতে তো এখন 1 ঘন্টা দেরি আছে। সে আমি জানি দেরি আছে, কিন্তু আকাশের অবস্থা দেখেছো? আর একটু বেশি দেরি করলে বৃষ্টি আসবে। তা তো দেখলামই, একটু পরে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। কিন্তু তুমি বুঝলে কি করে যে বৃষ্টি নামবে? সকাল থেকে তো আকাশটা ভালোই ছিল। তুমি এসে পড়তেই বৃষ্টিটা আসবে বলে মনে হচ্ছে। তুমি কি আবার তারানাথের মতন গণনা করে বলে দিতে পারো নাকি যে কখন বৃষ্টি আসবে? আমার মনে হয় তারানাথ তোমাকে কিছু ক্ষমতা দিয়ে দিয়েছে কিশোরী। হ্যাঁ, তাই তুমি আগে থেকেই বুঝতে পেরে গেছো যে বৃষ্টি নামবে, তাই আগে আগেই চলে এসেছো। ব্যাপারটা ঠিক তা নয়, তুমি আমায় ভুল বুঝছো। আসলে কাল রাতে, ছাড়ো ওসব বাদ দাও। চলো আজকে ঠাকুরমশাইয়ের বাড়িতে একটু আগে আগে যাওয়া যাক। আগে আগে গেলে বেশি করে গল্প শুনতে পারবো। এই একটা দিনই তো যাই, সারা সপ্তাহে এই রোববারের জন্য ঠাকুরমশাইও তো অপেক্ষা করে বসে থাকে আমাদের জন্য। তা যা বলেছ, তারানাথ তো আমাদের জন্য অপেক্ষা করে ঠিকই। চারির বিয়ে হয়ে যাওয়ার পর তারানাথ কেমন যেন একা একা হয়ে পড়েছে। আমরা গেলে সে আনন্দও পায়, আমাদেরকে সে ভালোবাসে, স্নেহও করে। আমরা যেই রোববার যেতে পারি না সেই রোববার তারানাথের মনও আমাদের সাথে গল্প করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু আজকে তোমাকে একটু বেশি চিন্তিত বলে মনে হচ্ছে কিশোরী। কিশোরী চুপচাপ হয়ে বসে থাকে, আমার কথার কোনো উত্তর সে দেয় না। শান্তভাবে জানলার দিকে তাকিয়ে থাকে। আমি আর দেরি না করে 2টো চায়ের কাপ টেবিলে এনে রাখলাম। কিশোরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আরে তুমি তৈরি হয়ে এসো, বৃষ্টিটা খুব জোরে আসবে। বেশি দেরি করলে কিন্তু আর বেরোতে পারবো না। কিশোরী আজকে যেন একটু বেশিই অস্থির হয়ে পড়েছে। তা বুঝতে পেরে আমি বললাম, অস্থির হয় না কিশোরী, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি, তুমি চাটা শেষ করো তো। আমি অর্ধেক চা খেয়ে ঘরে এসে জামা কাপড় বদলে ফেললাম। কিশোরী ততক্ষণে চা শেষ করে দরজার সামনে ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে। আমি আসতেই আমরা ছাতা হাতে বেরিয়ে পড়লাম। না, বাইরে বৃষ্টি পড়ছে না, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখন সন্ধেবেলা। আমি বললাম, দেখেছো, আকাশটা এতটা কালো হয়ে আসবে জানলে আমি আরও কিছুক্ষণ আগেই তৈরি হয়ে থাকতাম। কিন্তু তোমার কি হয়েছে বলো তো কিশোরী? আজ তোমাকে এত নিস্তেজ দেখাচ্ছে কেন? না তেমন কিছু নয়, আসলে ঘুম হয়নি কাল রাতে। আচ্ছা, কোনো জায়গায় কেউ আত্মহত্যা করলে কি সে জায়গায় অশুভ প্রেত চলে আসে? আচ্ছা দেখো, এইসব বিষয় নিয়ে তো তারানাথই ভালো বলতে পারবে। তবে সাধারণ মৃত্যু আর আত্মহত্যার মধ্যে কিছু ফারাক তো রয়েছে। তাই হয়তো বলা যেতে পারে যে আত্মহত্যা করলেই অশুভ প্রেত। কিন্তু এসব নিয়ে বিশদে তেমন আমি কিছুই জানি না। আচ্ছা কিশোরী, তোমার কি কিছু হয়েছে? না তেমন কিছু নয়। আচ্ছা, ঠাকুরমশাই তো আমাদের প্রত্যেক রবিবার বিভিন্ন গল্প বলেন। সে গল্প যেন কখনো কখনো মিলে যায় আমাদের বাস্তব জীবনের সাথে। আমার ঠাকুরমশাইকে কিছু প্রশ্ন করার আছে। আমার কাছে তার সব গল্প বাস্তবিক বা বিশ্বাসযোগ্য না মনে হলেও সত্যি ঠাকুরমশাইয়ের কথাগুলোকে তো আমি ফেলে দিতে পারি না।
তা তো আমি জানি না কিশোরী, তবে এখন চলো এবার তাড়াতাড়ি পা চালাও। আজ না হয় এরকম কোনো গল্পই তারানাথকে বলতে বলবো। তবে কি জানো, আমার মনে হয় তারানাথের কথা মতো কেউ আত্মহত্যা করলে আর সেখানেই থেকে গেলে সেখানকার স্থান মাহাত্ম্য বদলে যায়। আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। আমরা ট্রাম পথ ধরে হাঁটতে হাঁটতে ট্রাম ধরে মটলেনে নামলাম। গোটা রাস্তায় কিশোরীর সাথে হওয়া নানা কথায় যা বুঝলাম, কিশোরী কিছু একটা নিয়ে খুব বিব্রত হয়ে পড়েছে। তাই সেই কথা আমাকে না বললেও তারানাথকে ঠিকই বলবে তা আমি জানি। আমরা মটলেনে নামলাম। মটলেনে নেমে কিছুটা এগিয়ে গিয়ে একটা দোকান থেকে 1 প্যাকেট পাসিংশো কিনলাম। তারপর আরেকটা দোকানে গিয়ে তেলে ভাজা কিনলাম। তারানাথের বাড়িতে হেঁটে হেঁটে আসতে বৃষ্টিটা খুব জোরে নামল। এত বৃষ্টিতেও তারানাথের বাড়ির বাইরে টাঙানো জ্যোতির্বিদ্যা বিনোদ লেখা বোর্ডটা আমরা দেখতে পেলাম। আজকে আবারও সেই বোর্ডটা আধ খোলা হয়ে ঝুলছে দেওয়ালে। এত বৃষ্টির মধ্যে সেটা ঠিক করতে পারলাম না। ভাবলাম বাড়ি যাওয়ার পথে সেটা ঠিক করে দিয়ে যাব। আমরা দূর থেকেই দেখতে পেলাম তারানাথের বাড়িতে তার আজ একজন খদ্দের জুটেছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। সত্যি বলতে তারানাথের যেদিন খদ্দের হয় সেদিন তারানাথকে একটু বেশিই সুপ্রসন্ন বলে মনে হয়। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে তার ভাগ্য আজ সত্যিই ভালো। কিশোরী তারানাথের বাড়ির দাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আগের সপ্তাহতে ঠাকুরমশাইয়ের খদ্দের জুটেছিল। এরকম খদ্দের থাকলে সত্যি ঠাকুরমশাইয়ের ভাগ্য খুলে যায়। মানুষটার আছেই বা কি, মেয়ে চারির বিয়ে হয়ে যাওয়ার পর যেন আরো শান্ত হয়ে গেছে তার ঘর। যা বলেছ কিশোরী, সারাটা সপ্তাহ তো এইভাবেই কেটে যায়। নেহাত আমরা এখানে আসি, গল্প শুনি। তারানাথ তার কত অভিজ্ঞতার কথা গল্পের আকারে আমাদেরকে বলে। একসময় তারানাথের এই বাড়ির সামনে এই খদ্দেরের লাইন পড়ে যেত। কত মানুষ তারানাথের কাছে আসতো তাদের সমস্যা নিয়ে। আমরা দূর দিয়ে দেখতে পেলাম তারানাথের বাড়ির দাওয়ার কাছে একটা বাচ্চা ছেলে বসে আছে। তার পাশে বসে রয়েছে একজন ভদ্রলোক। তারানাথ বাচ্চাটার দিকে তাকিয়ে কিছু একটা যেন বলে চলেছে। ভদ্রলোক ও তারানাথের মাঝে অনেকক্ষণ ধরেই কথোপকথন চলছে। কি নিয়ে কথোপকথন চলছে তা দূর থেকে আমরা বুঝতে না পারলেও কোনো গভীর সমস্যায় যে তারা পড়েছে সেটা বুঝতে বাকি নেই। আচ্ছা, তোমার কি মনে হয় ওরা ঠিক কেমন ধরনের সমস্যায় পড়ে এখানে এসেছে? ভূতপ্রেতজনিত কোনো সমস্যাও হতে পারে। ভূতপ্রেত ছাড়া কি অন্য কিছু হতে পারে না? আমার তো তাই মনে হয়। কেন, তুমি বিশ্বাস করো না? ওই আমি তোমাকে বললাম না, আমার এক বন্ধুর কাছে আমি শুনেছি কোনো মানুষ আত্মহত্যা করলে তাও যদি সেই আত্মহত্যার স্থান তার নিজের বাড়িতেই হয় তাহলে সে নাকি সেই জায়গা ছেড়ে কোনো দিন যায় না। ভুল কথা। আত্মহত্যা তো অনেকেই করে, তাহলে সবাই কি থেকে যায়? তাহলে তো ভূত প্রেতেই ঘরবাড়ি ভরে যেত। আমার তো তাই মনে হয় না। ঠাকুরমশাই অনেক ধরনের গল্প বলেন ঠিকই, কিন্তু সব কথা কি আর বলো মানা যায়? তুমি যে তারানাথের কথা পুরোপুরি অবিশ্বাস করো না সেটাও আমি জানি কিশোরী, ওসব বলতে হবে না। দূর থেকে তারানাথ আমাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি ঘরে আসতে বলল। তখনও প্রবলভাবে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টিতে বাইরে দাঁড়ানো ঠিক হবে না। লোকটি আর বাচ্চাটি আমাদের এক পাশ দিয়ে বেরিয়ে গেল। আমাদের দেখে হয়তো ভদ্রলোক ভাবলেন ওনার পরে তারানাথের খদ্দের আমরাই। ভদ্রলোকটির চেহারায় এখনো উদ্বেগের ছাপ স্পষ্ট, তবে জানি তারানাথ এই সমস্যার সমাধান করে দেবে। তারানাথ আমাদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে ডাকল। আমরা দাওয়ার ওপর দাঁড়ালাম। তারানাথ আমাদের দেখে হাসি মুখে ঘরের ভেতরে আসতে বলল। আমরা তক্তাপোষের এক পাশে বসতে বসতে বললাম, আজ আপনার খদ্দের হয়েছে দেখে বড্ড ভালো লাগলো তারানাথ। তারানাথের মুখের ভাব আজকে সুপ্রসন্ন। তারানাথ সামান্য হাসতে হাসতে বলল, আগের সপ্তাহেও হয়েছিল 4টে মতো, আজ 2টো খদ্দের জুটলো। এমন ভাবে খদ্দের জুটে গেলে বেশ ভালোই দিন কেটে যায়। আর যদিও আমার কোনো অভাব নেই মধুসুন্দরী দেবীর কৃপায়, তবে ফাঁকা বসে থাকতে কারই বা ভালো লাগে বলো? ঠাকুরমশাই, আজ কিন্তু অনেকটা আগেই চলে এসেছি আমরা। আপনি অপ্রস্তুত হননি তো? আজ এত তাড়াতাড়ি এসে তা বেশ ভালোই করেছ। একটু বেশি সময় থাকতে পারবে, গল্প শুনতে পারবে। আমি বুড়ো মানুষ, একা থাকি। আমার আর অপ্রস্তুত হওয়ার মতো কি আছে বলো? তোমরা একটা দিন আসো, গল্প শোনো, তা আমার বেশ ভালোই লাগে।
আমি তো তোমাদের বলেছি আমি যাওয়ার আগে তোমাদের কিছু ক্ষমতা দিয়ে যাব। হ্যাঁ তারানাথ, কিশোরী আজ এত সকালে এসে গেল যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারানাথ এবার মাথা তুলে কিশোরীর দিকে তাকিয়ে বলল, কি হে কিশোরী, আজ এত শান্ত দেখছি, রাতে ঘুম হয়নি? বড্ড ভয় পেয়েছো বুঝি? তারানাথের কথায় কিশোরী সামান্য ঘাবড়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, না মানে ঠাকুরমশাই আপনি কি করে জানলেন? তোমরা সব কম বয়সের ছেলে মেয়েরা, তোমরা কি আর আমার কথার মাহাত্ম্য বুঝবে? বললেই তোমরা বলবে এসব কথা তোমাদের ভালো লাগে না। তোমরা তো খালি গল্পই ভালোবাসো। ঠাকুরমশাই আপনি রাগ করেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওভাবেই কখনোই বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যে কেউ মারা গেলে বা আত্মহত্যা করলে তাহলে তার আত্মা সেখানেই থেকে যায়। তাহলে তো যে কেউ মারা গেলে তার আত্মা সেখানেই থেকে যাবে, এরকম কি হয় নাকি? কিশোরী, আমি জানি তুমি আমার সমস্ত কথা বিশ্বাস করতে পারো না, তা হতেই পারে, কারণ তোমরা এই যুগের ছেলে মেয়ে। তোমরা যা দেখেছো তা শুধুই ইট কাঠ পাথরের বাড়ির মধ্যে সীমাবদ্ধ। আমি গোটা জীবনে যা দেখেছি তা হয়তো গল্প বলেও সমস্তটা শেষ করে উঠতে পারবো না। তবে কি জানো কিশোরী, আমাদের জীবনে স্থান কাল পাত্রের একটা ভূমিকা আছে। সেই ভূমিকা আমাদের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলে। সেই প্রভাবে অনেক সময় আমাদের জীবনে নেমে আসে কিছু ভয়, কিছু দুর্যোগ, কিছু ভালো আবার কিছু খারাপ। তোমাদের যা বলে এসেছি তা তোমাদের পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি, তা আমি জানি। ঠাকুরমশাই হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমরা আপনার সমস্ত গল্পকে বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু আপনার কোনো কথাই যে আমরা ফেলতে পারি না ঠাকুরমশাই। আপনি বলুন না ঠাকুরমশাই, আজ না হয় এরকম বিষয় নিয়ে কোনো একটা গল্প বলুন। তারানাথ এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছে যে কিশোরী কিছু একটা ব্যাপার নিয়ে একটু বিব্রত হয়ে পড়েছে। তাই তারানাথ বলল, কিশোরী শান্ত হও, বাড়ি যাওয়ার সময় আমি তোমায় কিছু জিনিস বলে দেব, তা তোমরা এখন বসো তো দেখি। আমি তারানাথের হাতে তেলে ভাজা ঠোঙাটা ধরিয়ে দিলাম। তারানাথ ভেতর থেকে রেকাবির মধ্যে তেলে ভাজাগুলো নিয়ে এলো, সাথে কিছুটা মুড়ি মাখাও নিয়ে এলো। আমরা মুড়ি ও তেলে ভাজা খেতে খেতে কথা বলতে শুরু করলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো আমাদের এমন অনেক গল্পই বলেছেন যেখানে আপনি উল্লেখ করেছেন যে কোনো জায়গার স্থান মাহাত্ম্য বদলে গিয়ে জায়গাটা অশুভ হয়ে গেছে। মানে এটা কি সত্যি সম্ভব? মানে ধরুন কেউ আত্মহত্যা করেছে নিজের বাড়িতে, তাহলে কি তার প্রেত সেখানেই থেকে যাবে আজীবন? আমার তো তেমন মনে হয় না ঠাকুরমশাই, তবে এরম যদি সত্যি হয়ে থাকে এই বিষয়ে আজকে একটা গল্প বলুন না হয়। তারানাথ জানলার দিক থেকে একবার বাইরের অশ্বত্থ গাছের দিকে তাকালো। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছাট দাওয়ায় এসে পড়ছে। আমরা তক্তাপোষের উপর বসে মুড়ি খেতে খেতে তারানাথের দিকে তাকিয়ে রয়েছি। তারানাথের এই ভঙ্গিটা আমাদের চেনা। তারানাথ যখন কোনো গল্প মনে করে মনের মধ্যে গুছিয়ে নেয়, তখন তারানাথ এইভাবে আকাশের দিকে দেখে বা বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পর তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে। তারানাথ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর সেভাবেই বলতে শুরু করল, তোমরা তো জানো আমার জীবনে আমি সাধনার পথে বহু জায়গায় ঘুরেছি, বহু মানুষ আমার শরণাপন্ন হয়েছে। আমার স্বয়ং মাতু পাগলি বলেছিলেন আমি সাংসারিক মায়ার টান বশত নিজের সাধনা কখনোই পুরোপুরি করে উঠতে পারবো না। তবে যতবার সাধনার পথ ছেড়ে বাড়ি ফিরে এসেছি মায়ের কাছে, ততবারই আমি বাড়িতে বেশি দিন থাকতে পারিনি। এভাবেই সাধনা আর বাড়ি এই করেই চলেছিল আমার জীবন। স্বয়ং মধু সুন্দরী দেবীর আশীর্বাদে কোনোদিন ভাত কাপড়ের অভাব হয়নি। তবে ওই যে সাধনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সাংসারিক মায়া, বাড়ি ফিরলেই মা বিয়ে করার জন্য জোর দিতেন। তিনি তাই বিভিন্ন মেয়ের সাথে আমার সম্বন্ধ জোড়ার কথা বলতেন। আমি সেসবে বিশেষ পাত্তা দিতাম না। ওনার আর দোষ কি বলো?
উনি চাইতেন আমি সাংসারিক মায়ায় আবদ্ধ হয়ে ঘর বাড়ির মধ্যেই থেকে যাই। উনিও বৃদ্ধ হয়েছেন, তাই ওনার এ চাওয়া ভুল নয়, সেটা আমি জানি। কিন্তু আমার যে কিছু করার ছিল না। সাধনার জীবন আমাকে বড্ড টানতো। আবার বাড়ি ছেড়েও আমি বেশি দিন কোথাও থাকতে পারতাম না। তোমাদের আজ যে গল্প বলবো তা আমার সাধনা জীবনের শুরুর দিকের কথা। আমি সাধনা ছেড়ে বাড়িতে এসে পড়েছি মাকে দেখার জন্য। দিন তিনেক থাকার পর ঠিক করেছি এবার ফিরে যাব। এবার সকালবেলায় বাড়ির দাওয়াতে বসে আছি, মগ্ন হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি গাছের পাতার দিকে। হঠাৎ করে আমার নামে ডাক শুনতে পেলাম। কেউ যেন হাঁকতে হাঁকতে আমার বাড়ির কাছে আসছে। আমি দাওয়া থেকে উঠে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম। দেখলাম একজন ভদ্রলোক আমার কাছে ছুটতে ছুটতে আসছে। তিনি আমার সামনে আসতেই হাঁপাতে হাঁপাতে বললেন, আগে আগে আপনি সেই তারানাথ তান্ত্রিক তো? আমি আপনাকেই খুঁজছি। আমি বাড়িতে খুব একটা থাকি না, তবে যে কয়টা দিন এসে থাকি তাও বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হতো আমার বাড়িতে। তাই সেই প্রসঙ্গেই কয়েকজন হয়তো আমাকে চেনে। যাই হোক, লোকটাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম সে মহা বিপদে পড়েই আমার কাছে এসেছে। তাই শান্ত স্বরে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এত তাড়াহুড়ো কিসের? শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। আমি লোকটিকে দাওয়ার উপরে বসালাম। সে একটু শান্ত হতেই তার সাথে কথা বলবো ঠিক করলাম। তাকে এক গ্লাস জলও দিলাম। সে হাঁপাতে হাঁপাতে জলটা খেলো। লোকটির বিবরণ সম্পর্কে বলতে গেলে লোকটি উচ্চতায় মাঝারি, চেহারায় বেশ গোলগাল, নাকের মাঝে একটা বড় তিল আছে, চোখে একটা চশমা, চুলগুলো কাঁচা পাকা, প্রায় মাঝারি বয়সের লোক বলা যেতে পারে। সে এমন ধুতির কোছা ধরে সামনে দৌড়তে দৌড়তে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আমি তাকে দেখেই বুঝতে পেরেছিলাম সে বহুদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছে। তোমরা তো জানো আমি কপাল দেখে তার সম্পর্কে বিস্তারিত বলে দিতে পারি। এ ক্ষমতা আমার বহুদিনের। আমি তার কপাল দেখে বুঝতে পারছিলাম তার জীবনে বড্ড দুর্দশার সম্মুখীন সে হয়েছে। কিন্তু এখন যে সমস্যায় সে পড়েছে তা তার কপাল দেখে আন্দাজ করা শক্ত। সে একটু শান্ত হতেই আমি তাকে জিজ্ঞেস করলাম, এবার কি হয়েছে বলুন তো? আমার নাম বিপিন হালদার। আমি আপনার এই গ্রাম ছাড়িয়ে 2 গ্রাম পরে অনন্তপুর, সেইখানে থাকি। আমি ওই গ্রামে মানে অনন্তপুরে নতুন। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, তাই আপনার কাছে এলাম। আমি এ গ্রামে সবসময় থাকি না, সাধনার পথ ছেড়ে মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসি। তবে বেশি দিন থাকা হয় না আমার। এই দিন দুয়েক পরে এলেই তুমি হয়তো আমায় দেখতে পেতে না, আমি আবার বেরিয়ে পড়তাম। কোথায় বেরিয়ে পড়তেন ঠাকুর মশাই? আমার যে আপনাকে ভীষণ দরকার। আপনি চলুন, আপনি আজকেই আমার বাড়ি চলুন। আমি যে মহাবিপদে পড়েছি ঠাকুর মশাই, আপনি আমাকে রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন। সেই বলে আমার পায়ে লুটিয়ে পড়ল। তোমরা তো জানো পায়ে প্রণাম করা ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। আমি তো বিপদে পড়লে কাউকে আর মানা করতে পারি না, আর গম্ভীর গলায় তাকে দুটো কড়া কথা শুনিয়েও দিতে পারি না। তাই শান্ত স্বরে তাকে বললাম, কি হয়েছে আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো বলো তো বিপিন? আমায় পুরো ব্যাপারটা খুলে বলো, কি হয়েছে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে নিজের ঘামটা মুছে নিয়ে বলতে শুরু করলো, আপনাকে তো আমি বললাম আমি এই অনন্তপুরে নতুন। আপনার গ্রাম ছাড়িয়ে যে 2 গ্রাম পরেই থাকি। এখানে একটা বাড়ি কিনে মানে জমি জায়গা কিনে নতুন বাড়ি করেছি। এখানে রয়েছি ওই প্রায় মাস 6 হবে। ছেলে বউ নিয়ে ঘর। আমার বাড়িতে হঠাৎ হঠাৎ করে যেন কখনো কখনো ভীষণ ভয় পায় আমার ছেলেটা, বড্ড ভয় পায়। আমার বউও ভয় পায়। আমি ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে চলে যাই, তাই সে ব্যাপারে আমি বিশেষ আন্দাজ সব সময় করে উঠতে পারিনি। কিন্তু ইদানিং 2 মাস আমি এখানেই রয়েছি।
আর বুঝতে পারছি সত্যি সত্যি আমাদের বাড়িতে কিছু একটা রয়েছে। আপনি তো বললেন ঠাকুরমশাই যে আপনি আত্মহত্যা করেছে কেউ, এমন গল্প বলবেন, কিন্তু ওনার বাড়িতে তো কিছু একটা আগে থেকেই রয়েছে। মানে আমি ঠিক বুঝলাম না, ওনার বাড়িতে কে রয়েছে? আমি বুঝতে পারলাম তারানাথ একটু রেগে গেল, কিন্তু নিজের রাগ সংযত করেই তারানাথ বলল, এই এই তোমাদের তোমাদের সমস্যা বুঝলে, তোমরা বড্ড তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ো। ভদ্রলোক যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন তাতে তো উনি বলেছেন যে উনি বাড়িটি নতুন করেছেন। সেক্ষেত্রে আমিও বুঝতে পারছিলাম যে তার বাড়ি নতুন হলে এরকম সমস্যা হওয়ার কথা নয়। ওনার বাড়িতে কি ভূত ছিল নাকি তারানাথ? তারানাথ একটু শান্ত স্বরে বলল, তার জন্য যে গল্পটা শুনতে হবে তোমাদের, ভদ্রলোক বিপিন হালদার আমায় বলেছিল। আমার বাড়িতে মাঝরাতে আমার ছেলেটা একটি মেয়ের আর্তনাদ শুনতে পায় ঠাকুরমশাই। হ্যাঁ, মেয়েটি নাকি কাঁদো কাঁদো স্বরে খালি বলতে থাকে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এরকম নাকি আমার ছেলে অনেক দিন ধরেই শুনতে পেত। প্রথমে সে ভাবতো স্বপ্ন দেখছে, তারপর সে যখন তার মাকে সমস্তটা খুলে বলে, তার মা ভাবতো ওই তার ছেলে গল্প বানিয়ে বলছে তাকে। কিন্তু ঠাকুরমশাই, কিছুদিন যেতে না যেতেই আমার স্ত্রীও ওই একই মরণার্তনা শুনতে পায়। হ্যাঁ, কোনো একজন মেয়ে নাকি কান্না স্বরে একভাবে এসব বলে চলেছে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই, আমায় মেরো না, মেরো না। প্রথম 1 মাস এরকম শব্দ শুনেই কেটে গেছিল, বুঝলেন। কিন্তু এই বাড়িতে থাকাকালীন 2-3 মাস পর পর থেকে আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। আমার ছেলেটি দিনে দিনে কেমন যেন শুকিয়ে রোগা হতে শুরু করেছে ঠাকুরমশাই। কিচ্ছুটি খায় না, ঘুমায় না, পড়তে বসতে চায় না, নিজের মতো একভাবে তাকিয়ে বসে থাকে। কখনো বাইরের দিকে তাকিয়ে বসে থাকে, কখনো একভাবে মেঝেতে বসে খাটের তলায় দিকে তাকিয়ে থাকে। তাকে কিছু জিজ্ঞাসা করলে সে ঠিকভাবে কোনো উত্তর দেয় না। এই ঘটনা শুধু আমার ছেলের ক্ষেত্রে হয়েছে তা বলা ভুল হবে। আমার ছেলের বয়স বছর 9, এখন থেকেই সে যেন বড্ড অন্যমনস্ক হয়ে পড়েছে। এরকমটা আগে তো ছিল না। আপনি বলেছিলেন এরকমটা শুধুমাত্র আপনার ছেলের ক্ষেত্রে হয়নি, আপনার স্ত্রীর ক্ষেত্রেও হয়েছে। মানে স্ত্রীও এরকম শব্দ শুনতে পেয়েছে। তো আপনার স্ত্রীও কি খাওয়া দাওয়া ঘুম কমে গেছে বা এরকম অন্যমনস্ক হয়ে পড়েছে? আমার কথায় সে চুপ করে একভাবে বসে রইল, তারপর হালকা কাঁদো স্বরে সে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আপনার কাছে আর কি লুকোবো? আপনাকে তো বলেছি সমস্ত কথা। আমার ছেলে কিছুদিন আগে মাঝরাতে বাইরে বেরিয়েছিল, আর একভাবে সে বলে চলেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বউ ছেলে দুজনেরই ভীষণ জ্বর। আমি দিন 2 হলো অনন্তপুর ফিরে এসেছি। বউ ছেলের এমন খবর শুনে কেই বা বাইরে পড়ে থাকতে পারে বলুন দেখি। আমার বউ আমাকে বলেছে মাঝরাত হলেই নাকি তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে চোখটা খুলে যখন সে বাইরে নিজের মতোই হাঁটতে থাকে, তখন সে কাউকে দেখতে পায়, একটা কালো ছায়া মূর্তি। তার শরীরে কোনো বর্ণ আশা দিতে পারেনি আমায়, কিন্তু তার চোখ রক্তবর্ণ লাল, যেন অনেকক্ষণ কাঁদার পর যেমন চোখ হয় ঠিক সেই চোখে সে যেন ক্রোধপূর্ণ ভাবে তাকিয়ে থাকে। এরকম চোখ নাকি সে প্রত্যেক রাতেই দেখতে পায়। আমার স্ত্রীর দিকে সে একভাবে তাকিয়ে থাকে, আর বলতে থাকে, বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, আমি মরতে চাইনি, আমায় বাঁচাও, বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে মেরে ফেললো, আমি মরতে চাইনি। কখনো কখনো আমার বাড়িতে চারিপাশে বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকতে দেখা যায় ঠাকুরমশাই। মাঝে মাঝে উঠোন বারান্দা সব ভরে থাকে এলোমেলো গাছের পাতায়, যেন সমস্ত পাতা ঝড়ে ওখানে পড়েছে, ফলও সমস্ত সব কিছু ঝরে পড়েছে। আমি কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই, এরকমটা কেন হচ্ছে। দিন দিন আমার বউ ছেলে শুকিয়ে যাচ্ছে, তারা কেউ ঠিকভাবে কথা বলে না, ঠিকভাবে কোনো কাজ করে না, সারাদিন চুপচাপ শুধু শুয়ে থাকে, বসে থাকে।
ভদ্রলোকটি এবার কথা বলতে বলতে কেঁদে উঠল। তার কেঁদে ওঠার কারণটা যথেষ্ট স্বাভাবিক। তার কথায় যেটুকু জানতে পারলাম, তার বাড়িটা নতুন। নতুন বাড়িতে এরকম হওয়া স্বাভাবিক নয়, কারণ নতুন বাড়ি হওয়ার সময় বাড়িতে পুজো করা হয়। সে কারণে নতুন বাড়িতে এরকম হওয়াটা স্বাভাবিক নয়। পুরনো বাড়ি হলে বলা যেতে পারতো কেউ আত্মহত্যা করেছে বা কোনো কিছু ঘটেছে যার ফলে এরকম কিছু হচ্ছে, কিন্তু নতুন বাড়িতে কেন এমনটা হচ্ছে তা আমি সঠিকভাবে আন্দাজ করতে না পারার কারণে আমি ঠিক করলাম আমি পরদিন সকালেই তার বাড়ি যাব। পরদিন সকালে সে যেন আর একবার আমাদের বাড়িতে আসে, তার সাথে আমি তাকে বললাম তার সমস্যার সমাধান আমি ঠিকই করে দেব। সে হাসি মুখে বাড়ি চলে গেল। এতগুলো কথা একটানা বলে তারানাথ এবার থামল। তারপর বলল, কই দেখি, তোমার একটা সিগারেট দাও দেখি। কিশোরী সিগারেটের প্যাকেটটা তার হাতে ধরিয়ে দিল। তারপর সিগারেটে একটা টান দিয়ে আবার বলতে শুরু করল, আগের দিনের কথা মতো পরের দিন ভদ্রলোক আমাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলেন। আমি সমস্ত প্রস্তুতি নিয়েই তার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলাম। তার বাড়িতে গিয়ে না দেখলে বোঝা সম্ভব নয় তার বাড়িতে আসলে কি ঘটে চলেছে। তার বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম তার বউ ছেলে ঘরের এক কোণে শুয়ে রয়েছে। দেখেই বোঝা যায় তারা রুগ্ন হয়ে পড়েছে। অনেক দিন ধরে খাওয়া ঘুম ঠিকভাবে না হলে মানুষের শরীরের অবস্থা এরকম হয়। আমি ঠিক করলাম গোটা বাড়িটা আজ আমি পর্যবেক্ষণ করে দেখব সে বাড়িতে সত্যি এমন কিছু রয়েছে কিনা। ঘরগুলো বেশ বড় বড় সুন্দর ঘর। অনন্তপুরের মতো গ্রামের বাড়িতে এরকম সুন্দর ঘর খুব একটা দেখা যায় না। বাড়ির মেঝেও বেশ সুন্দর। এরকম সুন্দর বাড়িতে কোনো ভূতের বসবাস থাকতে পারে বলে বিশ্বাস করবে না কেউ। তবে হ্যাঁ, ঘরের জিনিসপত্রগুলো বেশ এলোমেলো। গোটা ঘর ঘুরে ঘুরে দেখতে আমার তেমন কিছুই মনে হলো না। বিপিন হালদারের স্ত্রী আমার জন্য জল বাতাসা নিয়ে এলেন। আমি তাকে সেই জল বাতাসা এক জায়গায় রেখে চলে যেতে বললাম। ভাবলাম তার সাথেও কথা বলে জানা দরকার ঠিক কি কি ঘটনা ঘটে চলেছে। বিপিন হালদার বাড়িতে থাকতো না সেহেতু সে সমস্ত ঘটনা পরিষ্কারভাবে বলতে পারছে না। আমি বিপিন হালদারের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা, তুমি আমাকে বলতে পারবে ঠিক কি কি দেখতে পাও তুমি? রাতের বেলা কেউ যেন ডাকে আমায়, কাতর স্বরে চিৎকার করতে থাকে। আমি যাকে দেখতে পাই তার শরীরে কোনো কাপড় নেই। কখনো কখনো মনে হয় আমার ছেলের মতনই সে আমায় ডেকে চলেছে। একবার তো আমি ভেবেছি আমার ছেলেই আমাকে ডাকছে। সেই ভেবেই আমি বাইরে বেরিয়ে গেছি। আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছিলাম না, তাই বাইরে এসেছি। কিন্তু বাইরে এসে দেখতে পেলাম যে দাঁড়িয়ে আছে সে একটা কালো ছায়া মূর্তি। তাকে ঠিক কোথায় দেখেছিলাম বা কোন ঘরে দেখেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। তবে আমার ছেলেকে খুঁজে না পেয়ে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। একবার আমি তাকে দাওয়ার কাছটায় দেখেছিলাম। তার চোখ রক্তবর্ণ, তার গোটা শরীরে কোনো কাপড় নেই, রক্ত পড়ছে, গোটা মুখে দাগ ভর্তি, সাদা সাদা তার দাঁতগুলো রুদ্ধস্বরে হেসে চলেছে। তার বয়স বেশি নয়, সে একটা বাচ্চা ছেলে। এই বলেই বিপিন হালদারের স্ত্রী কাঁদতে শুরু করলো। হাউ মাউ করে সে কাঁদতে শুরু করলো। আমি বুঝতে পারলাম তাকে এখন আর কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। গোটা ঘর ঘুরে আমি তেমন কিছুই বুঝতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও তোমরা তো জানো আমি কোনো স্থানে পা রাখলে সেখানকার স্থান মাহাত্ম্য বলে দিতে পারি। আমার সময় লাগলেও আমার বুঝতে খুব বেশি দেরি হলো না।
গোটা বাড়ির ঠিক কোন স্থানে বা কোন ঘরটায় সেই অশুভ শক্তি বাসা বেঁধে রয়েছে। আমি ঠিক করলাম যে এখানে এই বাড়িতে একটা দিন আমায় থাকতে হবে। দিনের বেলা ভূত সাধারণত দেখা দেয় না, তোমরা তো সে কথা জানো। তাই আমি তাদের আদেশ করলাম গোটা এক রাতের জন্য তারা যাতে অন্য কোথাও গিয়ে থাকে। তারা আমার কথা মতো অন্য এক জায়গায় যাওয়া স্থিরও করলো। গ্রামের অন্য কোনো বাড়িতে তারা এক রাত থাকবে। ঠাকুরমশাই, গোটা বাড়ির ঠিক কোন ঘরটায় সে ভূতটা ছিল? গোটা বাড়িতে ঠিক পশ্চিম দিকের শেষের ঘরটায় সেই অশুভ প্রেত আস্তানা বেঁধেছিল। তবে নতুন বাড়িতে এরকম ঘটনা খুবই আশ্চর্যজনক। আচ্ছা ঠাকুরমশাই, আজকে যারা আপনার কাছে এসেছিল, মানে আপনার খদ্দের, আমরা এসে যাদেরকে দেখলাম, তারাও কি এইরকম একই সমস্যা নিয়ে এসেছিল? তারাও যে বেশ গুরুতর সমস্যায় পড়েছে তা বলাই যায়, কিন্তু শহরে এরকম সমস্যা সচরাচর দেখা যায় না। আমি তাদের কালকে আবার আসতে বলেছি। কাল আমি তাদের বাড়িতে গিয়ে সেই সমস্যার সমাধান করে আসব। তাদের বাড়িতেও কি ভূতের আস্তানা রয়েছে নাকি? নাকি ওরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছিল? তাদের বাড়িতে ভূত প্রেতের উপদ্রব বেড়েছে সে কথা যদিও ঠিক, কিন্তু সে ভূত প্রেত আসলে কোন ধরনের ভূত আর কি ক্ষতি করতে চাইছে তা আমি ঠিক বুঝতে পারিনি। আর বাচ্চা ছেলেটির কপাল দেখে অনেক খারাপ কিছুই আমি আন্দাজ করতে পেরেছি। তাই সে সব কিছু তার বাড়িতে গিয়ে না দেখা পর্যন্ত আমি তোমাদেরও কিছু বলতে পারবো না। সে যাই হোক, বিপিন হালদারের বাড়িতে একদিনের জন্য রাত কাটাবো বলে আমি ঠিক করলাম। আমি বুঝে গেছিলাম সে অশুভ প্রেতকে রাত ছাড়া কিছুতেই দেখতে পাওয়া সম্ভব নয়। পৃথিবীর সকল শুভ অশুভ প্রেতাত্মা রাত্রিবেলার সময়টুকুতেই তো জেগে ওঠে। রাতের বেলা তাদের ক্ষমতা প্রবল হয়ে ওঠে। তারা ভয়ঙ্কর ভাবেই পৃথিবীর ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে। এটা বলা ভুল যে দিনের বেলা তারা একেবারেই থাকে না, তবে দিনের বেলা তারা খানিকটা নিস্তেজ হয়ে থাকে। তাদের ক্ষমতা সেইভাবে প্রতিফলন ঘটাতে পারে না মনুষ্য জীবনের ওপর। তাই রাতের বেলা ঘরের বাইরে পাহারা দেব এই হিসেবেই আমি দাওয়ার কাছে বসে রইলাম। প্রথম কিছু ঘন্টা যাওয়ার পর আমার তেমন কিছুই মনে হলো না। সজাগ দৃষ্টিতে দাওয়ার বাইরে ঘরের পাশে সাজানো বাগানে গাছগুলোর দিকে আমি প্রত্যক্ষভাবে নজর করে চলেছি। বাইরে কয়েকটা ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে কখন যে চোখটা ধরে এলো আমি তাও খেয়াল করতে পারিনি। আমার চোখ খানিকটা বন্ধ হয়ে আসতে আমি অনুভব করতে পারলাম আমার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে। যে দাঁড়িয়েছে তার ছায়ামূর্তি আমি দেখতে পাচ্ছি আমার সামনে, যদিও সে আমার পিছনে সেই দাঁড়িয়েছে। ক্ষণিকের মধ্যে আমি চোখ মুছতে মুছতে পেছনে ফিরে তাকালাম। আমি ঠিক করলাম আমি এবার ঘরের ভিতরে ঢুকবো। আমাকে দেখতেই হবে যে এই ঘরের ঠিক কোন জায়গায় নিজের আস্তানা গেড়েছে সে। যেখানে আমার মনে হয়েছিল সে সেখানেই নিজের আস্তানা বেঁধেছে। আমি পশ্চিমের শেষ ঘরটায় গিয়ে উপস্থিত হলাম। ঘরের জিনিসপত্র সুন্দরভাবে সাজানো। আমি হাতে একটা হ্যারিকেন নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। তারপর সেই হ্যারিকেনটা ঘরের একটা কোনায় রেখে বিছানার দিকে তাকালাম। কিছুক্ষণ পর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ঘরের জানলা দুটো খোলা। আমি সারা ঘরটা ঘুরতে থাকলাম। আমি জানি সে এখানেই থাকে, কিন্তু এই বাড়িটা নতুন, এখানে কোনোভাবে আত্মহত্যা করা সম্ভব নয়। তাহলে কোনো ভূত বা প্রেতাত্মা এখানে এলো কি করে? আমার মনে হয় ঘরের জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে। হারিকেনের নিভন্ত আলোতে তা দেখা সম্ভব নয়, তাই হারিকেনটা নিয়ে আমি এগিয়ে গেলাম। কিন্তু হারিকেনটা নিয়ে এগিয়ে যেতে মুহূর্তের মধ্যে আলোটা দপদপ করে বন্ধ হয়ে গেল। গোটা ঘর অন্ধকার হয়ে গেল। পেছনের জানলাগুলো থেকে হাওয়া ঘরের ভেতরে ঢুকতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে তাপমাত্রা পরিবর্তিত হতে লাগলো। ঘরের জানলা দুটো দমকা হাওয়ায় একবার খুলতে থাকলো আর একবার বন্ধ হতে থাকলো। সেই শনশন করা হাওয়ার মধ্যে আমি শুনতে পেলাম তার নিঃশ্বাসের শব্দ। আমার পিছনে তার নিঃশ্বাসের শব্দ হতে আমি চকিতে পেছনে ঘুরে তাকাতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
তার দুটো লাল লাল চোখ রক্তবর্ণের মতো। সে চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। সে দৃষ্টি এত ক্রূর তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সেই অন্ধকারের মধ্যেও আমি তার মুখটা এবার স্পষ্টভাবে দেখতে পেলাম। আর যখনই দেখতে পেলাম তখন আমার মনে হলো প্রকৃতি শুধুমাত্র দমকা হাওয়া দিয়ে থেমে নেই, বাইরে বজ্রাঘাত পড়ছে। সেই বজ্রাঘাতের আলো এসে পড়েছে সেই অশুভ প্রেতের মুখে, যার ফলে আমি তার মুখটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তার রক্তবর্ণ চোখের ধার বেয়ে নেমে আসছে রক্ত। তার গালে, তার কপালে, গলায়, কানে, ঠোঁটে গভীর ক্ষত। সেই ক্ষতের দাগ এতটা বিভৎস তা কেউ না দেখলে ভাষায় কল্পনা করা সহজ নয়। বজ্র বিদ্যুতের ঝলকানিতে এক লহমায় আমি তাকে যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার শরীরে কাঁপুনি দিতে লাগলো। বজ্র বিদ্যুতের আলো মিলিয়ে যেতে সেও কেমন যেন আমার দৃষ্টি হতে উবে গেল। আমি নিজেকে শান্ত করে বোঝানোর চেষ্টা করতে লাগলাম সে এখানে কেন রয়েছে, কি বা চাই, তার আত্মা এখানে কি করেই বা এলো। এইসব ভাবতে ভাবতে আমি হ্যারিকেনটা তুলে নিতে গিয়ে যেতে চকিতে বিদ্যুৎ চমকালো, আর আবার সেই বিদ্যুতের ঝলকানিতে সেই বিভৎস মূর্তিকে দেখতে পেলাম। এবার যেন তা আগের বারের চেয়েও বেশি বিভৎস। তার চোখ বেয়ে রক্ত নেমে পড়ছে তার ঠোঁটে। সে সেই রক্ত জিভ দিয়ে চেটে নিচ্ছে। লাল টকটকে সেই জিভ। সেই জিভ মাঝে মাঝে খানিকটা লম্বা হয়ে আমার গলা ছোঁয়ার চেষ্টা করছে। সে চাইছে আমার গলাটা জিভ দিয়ে জড়িয়ে আমায় মেরে ফেলতে। আমি পিছনের দিকে সরে যেতে লাগলাম। সে ক্রুদ্ধ স্বরে গর্জন করতে লাগলো। তার গর্জনে ঘরের ভিতরে আসবাবপত্র এদিক থেকে ওদিক এলোমেলো হতে থাকলো। বিছানার চাদর নিজে থেকেই কুঁচকে যেতে থাকলো। আমি মনে মনে মধু সুন্দরী দেবীকে ডাকতে শুরু করলাম। গোপন মন্ত্র দ্বারা আমি বোঝার চেষ্টা করলাম এই ছায়ামূর্তির এখানে অবস্থানের কারণ, কিন্তু কিছুতেই যেন কিছু ঠিক করে উঠতে পারছিলাম না। আমার নিজের ধারণা হারিয়ে ফেললাম। আমি মুহূর্তের মধ্যে চোখটা বন্ধ করে ভেবে চললাম কেন এই ছায়ামূর্তি এখানে বিভৎস তাণ্ডব করে চলেছে, বা কেনই সে এখানে রয়েছে। আমি চোখটা খুলতেই দেখতে পেলাম আগের বারে যে ক্ষতটা আমি তার ঠোঁটে দেখেছিলাম সেই ক্ষত এখন আরো গভীর হয়ে গাল চেরা হাসিতে পরিণত হয়েছে। তার ঠোঁটের ফাঁকে এক সারি সাদা ঝকঝকে দাঁত বার করে সে হাসছে হি হি করে। তার সেই হাসি দেখে আমি মাটিতে ধপ করে বসে পড়লাম। আমার গোটা শরীর কেঁপে উঠল। গোটা রাত সে আমার মরিচিকার মতো তার পিছু ছুটিয়ে গেল। আমি হাঁপিয়ে উঠলাম। আমার এমন অবস্থা দেখে সেই ছায়ামূর্তির নাকি সুরে বলে উঠল, আমায় খুঁজছিস? খুঁজছিস আমায়? নিয়ে যাবি আমায়, নিয়ে যাবি? আমার যে এখানে থাকতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। নিয়ে যাবি আমায়, নিয়ে যাবি? মুহূর্তের মধ্যে এরকম শব্দ আমার কানে আসতে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কি চাস তুই? কি চাস বল? তুই যা চাইবি তোকে আমি তাই দেব, কিন্তু এখান থেকে চলে যেতে হবে। কথাটা বলার সাথে সাথেই ঘরের পরিবেশটা শান্ত হয়ে গেল। জানলা দিয়ে আর শনশন করে হাওয়া বইতে লাগলো না। এরকম থমথম পরিবেশ দেখে আমি ভেবে নিয়েছিলাম হয়তো সেই প্রেতটা এখান থেকে চলে যাবে। তার জন্য কিছু গোপন ক্রিয়া আমি যদিও আগে থেকে করে রেখেছিলাম। আমি শুধু জানতে চেয়েছিলাম যে সে এখানে কেন রয়েছে। এতটা একটানা বলে তারানাথ এবার থামল। তারানাথকে থামতে দেখেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, সেই প্রেত যদি এমনি চলে যেত আপনার গোপন ক্রিয়ার দ্বারা, তাহলে আপনি কেন জানার চেষ্টা করছিলেন সে সেখানে কেন রয়েছে? তারানাথ কিশোরীর কথায় সামান্য হাসল, তারপর বলল, এই প্রকৃতিতে সবকিছুরই একটা কারণ থাকে। সে এখানে রয়েছে তাকে আমি তাড়িয়ে দেব, কিন্তু তার আগে আমার জানা প্রয়োজন ছিল সেও ওখানে কেন আস্তানা বাঁধল। একটা নতুন বাড়িতে তো আস্তানা বাঁধা সম্ভব নয়। তার অবস্থান আমার জানা খুব প্রয়োজন ছিল কিশোরী। তাই আমি সেদিন গোটা রাত সেটাই জানার চেষ্টা করেছিলাম। ঠাকুরমশাই, আপনি কি তা জানতে পেরেছিলেন? তারানাথ আমার কথায় খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর কিছুক্ষণ পর মাথা তুলে বলল, আমি সেদিন অনেক কিছু আন্দাজ করতে পেরেছিলাম। শুধু তার অবস্থান নয়, আরো অনেক কিছু জানতে পেরেছিলাম। সেদিন রাতে সে আমার সাথে গোটা রাত লুকোচুরি খেলে গেল, কিন্তু আমার গায়ে কোনো আঁচড় সে দিতে পারেনি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম সেই ঘরটার স্থান মাহাত্ম্য মানুষের বসবাসের অযোগ্য। ওই ঘরটা থেকে আমি প্রথম দিন থেকেই একটা পচা গলা মৃতদেহের গন্ধ পেতে শুরু করেছিলাম।
কিন্তু তার সঠিক উৎস বা অবস্থান আমার জানা খুব প্রয়োজন ছিল। আমি সেই রাতে তার উপর রাগান্বিত স্বরে তাকে বারবার ডেকে বলে চলেছিলাম, তুই কি চাস বল, আমি তোকে দেব কিন্তু তুই এখান থেকে চলে যাবি, তুই কারোর ক্ষতি করবি না, আমি তোকে কারোর ক্ষতি করতে দেব না। আমার কথা শুনে মিটিমিটি স্বরে কেউ একজন হেসে চলল। এই হাসি আর ক্রুদ্ধ স্বরে গর্জনের মধ্যে ঢের তফাৎ। কেউ মুখ চেপে হেসে চলেছে আর হাসতে হাসতে বলছে, চল না আমায় নিয়ে চল, চল না আমায় নিয়ে যাবি বাইরে, চল না, আমি থাকবো না এখানে, চল চল আমায় নিয়ে চল। এই গলার স্বর বড্ড ধীরে ধীরে আমার কানে মিলিয়ে যেতে লাগলো। এই স্বর আমি এর আগেও শুনেছি, কিন্তু আমার মধ্যে আমার ভাবনা চিন্তা বোধ শক্তি সমস্ত কিছু এলোমেলো হয়ে যেতে থাকলো। আমি সঠিকভাবে ধারণা করতে পারলাম না যে ঠিক কি করা উচিত। সে আমার সাথে খেলে চলেছে। একটা বাচ্চা যেমন তার কোনো বন্ধুর সাথে খেলে চলে, সে আমার সাথে লুকোচুরি খেলে চলেছে। আমি চোখ বন্ধ করে নিজের চিন্তন শক্তিকে প্রখর করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ব্যর্থ হলাম। মধুসুন্দরী দেবীকে আমি ডাকতে শুরু করলাম, আর ডাকতে ডাকতেই একটা সময় আমি চোখ খুললাম। চোখ খুলে দেখলাম ঘরের পরিবেশ শান্ত। আমি আর কোনো দিকে না তাকিয়ে হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই আকাশে সূর্য উঠতে শুরু করবে, তাই এখন ভয়ের কোনো কারণ নেই। আমি যেন সমাধান খুঁজে পেলাম। বিপিন হালদার তার বউ আর ছেলেকে নিয়ে আমার কাছে হাজির হলো। আমার এরকম নির্দেশে বিপিন হালদার খানিকটা অবাক হলো, কিন্তু কোনো রকম আপত্তি সে জানালো না। মিস্ত্রি ডাকা হলো। ঘরের মেঝেটা খুঁড়তে শুরু করলো মিস্ত্রি নতুন ঝালাই করা মেঝে খুঁড়তে খুঁড়তে মাটি স্পর্শ করলো। প্রায় আধ ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে এলো একটা মৃতদেহ বলা ভুল হবে, কারণ তার শরীরের কোনো মাংস ছিল না। সেটা ছিল একটা নরকঙ্কাল, আর সে নরকঙ্কাল ছিল একটা বাচ্চার। আমি বিপিন হালদারকে সেই নরকঙ্কাল তুলে শ্মশানে সৎকার করে দেওয়ার জন্য বলে দিই। সে ওই নরকঙ্কাল পুড়িয়ে দেওয়ার পর আর সে বাড়িতে ভূতের উপদ্রব দেখা যায়নি। যদিও সেখানে সে ঘটনার পর আমি ছিলাম, তারপর আবার সাধনার পথে বেরিয়ে পড়ি, কিন্তু পরেও যে কবার গ্রামে গিয়েছিলাম তার সেরকম ভৌতিক উপদ্রব নিয়ে কোনো কথা তার সাথে আমার হয়নি। তারানাথ থামতেই আমরা বুঝে নিলাম গল্প এবার শেষ হয়েছে, কিন্তু আমাদের চমকে দিয়ে তারানাথ আবার বলতে শুরু করলো, আমরা মানুষরা যখন বেঁচে থাকি আমাদের মধ্যে একটা কামনা বাসনা সব সময় লুকিয়ে থাকে। বিধাতা আমাদের আয়ু কাল নির্দিষ্ট সময় অবধি লিখে রেখেছেন। সেই বিধাতার লেখাকে খণ্ডন করলে বিপদ তো ঘটবেই। বাচ্চা ছেলেটির যে নরকঙ্কাল পাওয়া গেছিল, সেই বাচ্চা ছেলেটি গ্রামেই বাস করত। বিপিন হালদার যেখানে জমি কিনে নতুন বাড়ি করেছিল, তার জমি কেনার পূর্ববর্তী অবস্থায়, মানে অনেক ছোটবেলা থেকেই আমি সেই জমিটা দেখে আসছি একটা খেলার মাঠ হিসেবে। আমি সাধনা করে বুঝতে পেরেছিলাম সেই জমিতে ঘটে গেছিল এক হত্যা লীলা। ঠাকুরমশাই, তার মানে বাচ্চা ছেলেটি আত্মহত্যা করেনি? শিশু মন কি আর এত কিছু বোঝে? জীবনের কোন চরম আঘাত দিয়ে গেলে মানুষ বিধাতার লিপিকে খণ্ডন করতে চায়, তা ওই 10 বছরের বাচ্চা ছেলের বোঝার শক্তি বোধহয় ছিল না। তাই সে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল, মেরে পুঁতে ফেলা হয়েছিল সেই জমিতে। সেই জমিতে বিপিন হালদার বাড়ি করেন। নতুন বাড়ি হওয়া সত্ত্বেও সেই আত্মা সেখান থেকে যায়নি, কারণ তার মৃতদেহ সে জমিতে পোঁতা ছিল। এখন তার মৃতদেহটি পুড়িয়ে ফেলার কারণে সে আর ফিরে আসেনি। আসলে তার দরকার ছিল শুধুই মুক্তি। সে মুক্তি সে পেয়ে গিয়েছিল। মৃত্যু যেভাবেই হোক না কেন, আত্মার মুক্তি না হলে সে হয়ে ওঠে প্রেত। তারানাথ থামতে এবার বুঝলাম গল্পটা এবার সত্যিই শেষ হয়েছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, সেই ভূত প্রেতাত্মাটা কি আপনার সঙ্গে খেলছিল, ওই যেমনভাবে বাচ্চারা খেলে? তারানাথ সামান্য হাসল কিশোরীর কথায়। সে বলল, আমার সাথে সে তো মাত্র একদিন খেলেছে। সে আসলে খেলেছিল বিপিন হালদারের 10 বছরের ছেলের সাথে। তাকে উদ্দেশ্য করে সব সময় সে দেখা দিত। তার সাথে খেলতে চাই বলেই তাকে বারবার ডেকে আনত ঘর থেকে।
কিশোরী তারানাথের কথা শুনে আবার বলল, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে আত্মহত্যা করলে সেই প্রেত কি তার বাড়িতে থেকে যায়? তারানাথ কিশোরীর কথায় আবার হাসল, কিন্তু এর কোনো উত্তর সে দিল না। আমি এই তারানাথের হাসির কারণ বুঝতে পেরেছিলাম, কারণ তারানাথের গল্পের মধ্য দিয়ে তারানাথ সেই উত্তর দিয়ে দিয়েছিল। আমি বাইরের দিকে লক্ষ্য করলাম, বাইরে বৃষ্টিটা থেমে গেছে। কিশোরী আর আমি বেরিয়ে এলাম। বৃষ্টি পড়ছে না, তাই হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম বাড়ির দিকে। কিশোরী হাঁটতে হাঁটতে আমাকে প্রশ্ন করল, তুমি কি তারানাথের সমস্ত গল্প বিশ্বাস করো? কিশোরী, আমি তারানাথের প্রত্যেকটা কথা বিশ্বাস করি, আর আমি এটাও জানি তুমি বিশ্বাস না করতে পারলেও তারানাথের কথাকে অমান্য করতে পারো না। তোমাকে যে তারানাথ বলেছিল বাড়ি ফেরার আগে তোমাকে কিছু বিধান দিয়ে দেবে, তা সেই বিধান তো তুমি নিলে না, সেটাও ভুলে গেলে। কিশোরী আমার কথায় কিছুক্ষণ চুপচাপ রইল, কোনো উত্তর দিল না। তারপর নিজে থেকেই বলে উঠল, আচ্ছা, আমার বাড়িতেও কি ভূত আছে? এটাই আমার জানার ছিল ঠাকুরমশাইয়ের কাছে। আমি কিশোরীর কথায় হা হা করে হেসে উঠলাম। কিশোরী মাঝে মাঝে বিভিন্ন অধার্মিক চিন্তা করতে করতেই তারানাথের গল্পগুলো মনে আওড়াতে থাকে, আর সেই গল্প আওড়াতে কখনো রাতের ঘুমও উড়িয়ে ফেলে। তাই আমি আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তারপর হাঁটতে হাঁটতে বললাম, তুমি বরং এই প্রশ্নটা তারানাথকে পরের রোববার করো। তারানাথ হয়তো তোমার বাড়িতে গিয়ে দেখে আসবে কোনো ভূত বা প্রেতাত্মা তোমার বাড়িতে বাসা বেঁধেছে কিনা। কথাটা আমি ব্যঙ্গের সুরে বলেছি তা বুঝতে পেরে কিশোরী হাঁটতে শুরু করলো। আর কোনো কথা সে বলল না। আমরা দুইজনই আবার অপেক্ষা করতে লাগলাম পরের রবিবারের তারানাথের নতুন গল্পের জন্য। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে এবং এইরকম গল্প আরও শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।